আসেন ফ্যারাডের সূত্র, খুব সহজ সূত্র, ডাব্লিউ সমানুপাতিক কিউ। ডাব্লিউ কি জানেন? যে ভরটা জমা হয় সেই ভরটা। আর কিউ কি জানেন? দেখেন আমি সূত্রটা পড়ি। তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, এইটা হচ্ছে আমাদের কি ডাব্লিউ। কার সমানুপাতিক? প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, কিউ, চার্জের পরিমাণ, সেটা সমানুপাতিক। ডাব্লিউ সমানুপাতিক কিউ। এখন এইখান থেকে আমরা কি পাই জানেন? আসেন আমরা বই থেকে না পড়ে পাশে একটু আমি পড়ায় দিই। এটা হচ্ছে প্রথম সূত্র ফ্যারাডের। এখান থেকে আমরা পাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। এই যে জেডটা নিয়ে অনেক কাহিনী আছে, বুঝছেন? এই জেড কে বলে কি জানেন? আমি একটু পড়ায় দিয়ে আসেন, বইতে পাবেন না এটা, মানে বইতে পাইলেও বাংলা কথা দিয়ে আছে, ঠিক এই পেজের পরের পেজে আছে বাংলা কথায় লেখা। আমি একটু সূত্রভিত্তিক ভাবে পড়ায় দিই, আসেন। জেড কে বলে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে? এটার একটা একক, এখানে যেমন জেড ইজ ইকুয়াল টু আমরা ডাব্লিউ বাই কিউ বলতে পারি, তেমনি জেড ইজ ইকুয়াল টু আমরা আসলে এম বাই ইএফ বলতে পারি। এটা জেড এর সূত্র, এম বাই ইএফ। আমি কি বললাম? জেড ইজ ইকুয়াল টু এম বাই ইএফ। ঠিক আছে? এখন আপনারা যদি আমি এইখান থেকে জিজ্ঞেস করি, ভাইয়া জেডটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার কার উপর নির্ভর করে, আপনি কি আমারে বলতে পারবেন? এইটা থেকে অ্যান্সার করলে হবে না, এটা থেকে অ্যান্সার করতে হবে। এখানে এম কি জিনিস? এম হচ্ছে আণবিক ভর। ঠিক আছে? এফ কি জিনিস? এফ একটা ধ্রুব সংখ্যা 96,500, বা এটা একটা অরিজিনাল ভ্যালু আছে, এটা কি আপনারা জানেন? কেউ জানলে একটু কমেন্ট করেন তো। 96,400 সামথিং, এটা একটা অরিজিনাল ভ্যালু আছে। কেউ কি পারলে একটু কমেন্ট করে আমারে বলেন তো দেখি আপনারা পারেন নাকি। আর এই যে ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রন, আমি সিম্পলি ইলেকট্রন লিখলাম, ঠিক আছে? আদান প্রদানকৃত ইলেকট্রনের পরিমাণ। এখন আমারে বলেন, এটা একটা ধ্রুব সংখ্যা, এটার উপর কি আমাদের জেড নির্ভর করতে পারবে? এটা তো চেঞ্জই হবে না। এটা চেঞ্জই যদি না হয় তার মানে এটা কনস্ট্যান্ট, এটার হিসাব আলাদা। চেঞ্জ হতে পারবে কি? আণবিক ভরটা আর কে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যাটা চেঞ্জ হতে পারবে। তার মানে জেড কার কার উপর নির্ভর করতেছে? এম এর উপর, ই এর উপর। ঠিক আছে? আমাদের বইয়ের এই পেজের পরের পেজে এটা লেখা আছে, আমি আপনাদের এখানে একটু বুঝাই দিলাম। ঠিক আছে? এখন যদি আপনারা বলি রাসায়নিক তুল্যাঙ্ক কি জিনিস? হ্যাঁ, এইখানে ই হচ্ছে জারণ মানটাও বোঝায়। দেখেন ইলেকট্রন কতগুলা আদান প্রদান করতেছে, ইলেকট্রন আদান প্রদান কতগুলা করতেছে, তা আসলে জারণ মানও হয় না, বলেন তো? ওর জারণ মান যদি +2 থাকে তার মানে দুইটা ইলেকট্রন আদান প্রদান করে, ব্যাপারটা তো এরকমই হয় না, তাই না? আচ্ছা, এখানে যদি একটা ইলেকট্রনের জন্য আমরা হিসেব করি, তাহলে ই এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন আর আমরা এটাকে জেড বলবো না, তখন আমরা ওকে বলবো ই। একটা ইলেকট্রনের জন্য হিসেব করতেছি, তার মানে আগে কনস্ট্যান্ট ছিল এফ, ধ্রুবক ছিল এফ শুধু, এবার ই ও ধ্রুবক। ই কি আমরা লিখবই না, ই হচ্ছে 1, উপরে কি এম। এটাকে বলি রাসায়নিক তুল্যাঙ্ক। কি বলি? রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতেছি না। এইটা কার উপর ডিপেন্ড করে? এম এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? এটা থেকে লাগবে আসলে এইগুলো, এটা থেকে সমীকরণ টমীকরণ অতটা গুরুত্বপূর্ণ না। একটা টাইপের ম্যাথ আছে, ম্যাথটা লাগবে। ঠিক আছে? আর এটার একক লাগবে। এককটা আবার আমরা এইখান থেকে দেখবো, এককটা এখান থেকে দেখবো। দেখেন তো, ডাব্লিউ 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 যেটা, এটা একটা ভর না? ভরের জন্য আমরা কি লিখবো? গ্রাম লিখবো। কিউ কি চার্জের পরিমাণ না? লিখবো কুলম্ব। তার মানে আমরা এখান থেকে গ্রাম পার কুলম্ব পাচ্ছি না, বলেন তো? তার মানে আমরা ওর নির্ভরশীলতাটা দেখলাম, ওর আরেকটা কি পাইতে পারি সেটা দেখলাম, আর ওর এককটা দেখলাম, আর কিছু দেখা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? মোটামুটি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে একটু ছেদ বিচ্ছেদ করলাম। বলেন তো বুঝছি নাকি? হ্যাঁ, 96,473, পারফেক্ট। এটাই। তাই ক্লাসে পোলাপান কমে কেন? পড়ানো কি খারাপ হইতেছে? পড়ানো কি খারাপ হইতেছে ভাইয়া? ক্লাসে পোলাপান কমে কেন? বুঝেন না?
ব্রেক লাগবে? আচ্ছা, আরেকটু পরে ব্রেক দেই, তারপরে আরেকটু পরে ব্রেক দিই, তারপর আরেকটু পরে দেন ব্রেক, ঠিক আছে? একটু কষ্ট করে পড়তে হবে, না হলে আসলে হবে না। এটা একটু মনে রাখতে হবে ভাই, এই টপিক থেকে যদি প্রশ্ন আসে এটাই আসবে কোনো না কোনো পরীক্ষায়, আপনার মেডিকেল এক্সামে, কিংবা আপনার কোনো না কোনো জুনিয়রের মেডিকেল এক্সামে এটা অলরেডি ছাপা হয়ে গেছে, কিংবা আপনারা তো সামনে হ্যাঁ অনেক পরীক্ষা হয়তো বা অ্যাটেন্ড করবেন। আচ্ছা বাদ দেন, ওগুলোর কথাবার্তা বাদ দেন, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আসলে ভার্সিটির ক্লাস নেই, তো তো ভার্সিটির ক্লাসে তো ওরা অনেকগুলো পরীক্ষা দেয়, ক্র্যাকের গুচ্ছ যেটা বলে, অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দেয় না? তো আমি হচ্ছে আপনাদের ওই অভ্যাসে বলে ফেলছিলাম যে আপনারা তো অনেকগুলো পরীক্ষা দিবেন, বাট আপনাদের ফোকাসটা একটা, মেডিকেল এক্সাম। আমার ফোকাসটা এখানে একটাই, মুখ ফসকে বলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি? সিলভার, কপার, হাইড্রোজেন। আমরা কেমনে মনে রাখবো? 118, 329, 104। দেখেন 104, 329, 118। একটু কষ্ট করে এমনি মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, যদি দশমিক দিয়ে দেয়, ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে দেয়, তাও 1.04 থাকে, ঠিক আছে? তাও 3.29 থাকে, তাও 1.18 থাকে, মানে এদেরকে খুঁজে আপনি পাবেনই। 118, 329, 104 এদেরকে আপনি খুঁজে পাবেনই, কোন না কোনো জায়গায় খুঁজে পাবেন। যদি এই ফরম্যাটে দেয় তাও খুঁজে পাবেন, আর যদি হচ্ছে 10 টু দি পাওয়ার 10 গুণিতক আকারে দেয় তাও খুঁজে পাবেন। সো আমরা মনে রাখবো সিলভারের 118, কপারের 329, হাইড্রোজেনের 104, ঠিক আছে? আচ্ছা, আশা করি মনে রাখা যাবে। আমরা একটু পরে ব্রেক দিব ভাইয়া, একটু পড়াইনি দেন ব্রেক দিব, আর একটা টপিক শেষ করি তারপরে ব্রেক দিব, ঠিক আছে? ফ্যারেডের সূত্রে একটা টাইপের ম্যাথ আছে, হ্যাঁ আমি কিন্তু ম্যাথ একসাথে পড়ায় দিই। সো ওইটা ম্যাথ বলা যায় না, মুখী করা যায়, ওইটা করায় তারপরে ব্রেক। একটু কষ্ট করেন, আমিও ব্রেক দিব। আমিও কিছু খাই নাই ভাই, ইভেন আমি দুপুর থেকে কিছু না খাওয়া, আমি 11টার দিকে খাইছি। হ্যাঁ, তার মানে বুঝেন কষ্ট করতেছি না, আমারও কষ্ট লাগতেছে, একটু পড়ায় দিই তারপরে ব্রেক। প্রযোজ্যতা, সীমাবদ্ধতা, ভাই এখানে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, একটা জায়গা জাস্ট বোঝানোর আছে, বাকিগুলো আপনার মুখস্থ। কষ্ট করে মুখস্থ করে রাখবেন। আমি কেন স্লাইডে আনছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ দেখেই স্লাইডে আনছি, ঠিক আছে? এগুলা একটু পড়বেন। হ্যাঁ, প্রভাব নাই কার কার? চাপ আর ঘনমাত্রায় কোনো প্রভাব নাই, কার প্রভাব আছে? তাপের প্রভাব আছে, ফ্যারাডের সূত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু কাহিনী করি। এখানে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলা আছে, শতভাগ তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কেবল প্রযোজ্য। দেখেন কি বলা, দেখা কি যায়? শতভাগ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন ভাই আপনি আমারে বলেন, শতভাগ তড়িৎ বিশ্লেষক কার ছিল? এটা কি মনে আছে? একবারে আগে যারা সবল তড়িৎ বিশ্লেষ্য, তারাই শুধুমাত্র 70 থেকে 100% বিশ্লেষিত হইতো না, মনে আছে কি? আমি কেন আমি কেন ফ্যারাডের পাশাপাশি ওহম লিখছিলাম, এটা কি আপনার মনে আছে? আমি যে বলছিলাম তড়িৎ বিশ্লেষ্যের যেখানে যেখানে ফ্যারাডে ইউজ হয় না, সেখানে সেখানে আমরা ওহম অ্যান্সার দিব। কেন দিছিলাম মনে আছে? কারণ দেখেন ফ্যারাডেটা 70 থেকে 100% যারা সবল, যারা তাদের বাদে আর কারোর সাথে ইউজই হয় না। ফ্যারাডের সীমাবদ্ধতাটা বোঝা গেছে কেন আমি ওখানে ওহম বলছিলাম ফ্যারাডের সাথে, আশা করি বুঝছেন। দেখেন এখানে কি হবে, দেখেন শতভাগ যারা না, তাদের ক্ষেত্রে কি তাহলে প্রযোজ্য হবে না? 1 থেকে 10% কারা ছিল? দুর্বল তড়িৎ বিশ্লেষক ছিল, ওদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। আসেন এই এমসিকিউটা আমরা অ্যান্সার করি, এই এমসিকিউটা অ্যান্সার করি। নিচের কোনটিতে ফ্যারাডের সূত্র প্রযোজ্য? দেখেন তো, রাইস ছিল, রাইসের রসই দিয়ে ইথানল পাইছিলাম, ওইটা কি দুর্বল? এটা প্রযোজ্য হবে না। ইথানোইক অ্যাসিড কার ক্ষেত্রে পাইছিলাম, মনে আছে? ইথানোইক অ্যাসিড, ইথারকে, শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো, ওইটা কি ছিল? তড়িৎ অবিশ্লেষ্য। সরি সরি সরি, আমি উল্টা বলছি। ইথানলটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ইথানোইক অ্যাসিডটা হচ্ছে তড়িৎ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। যাই হোক, এটার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে না। হাইড্রোজেন ফ্লোরাইড হাফ চুবালো, হাফ, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাই না? এটার ক্ষেত্রে হবে না। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে? এখানে প্যাচটা বুঝছি, এমসিকিউটা কেমনে আসতে পারে। শতভাগ না হইলে, সবল না হইলে আমাদের ফ্যারাডের সূত্র প্রযোজ্য না। কার ক্ষেত্রে প্রযোজ্য? দুর্বলের ক্ষেত্রে প্রযোজ্য। আর একটা কোশ্চেন, তড়িৎ বিশ্লেষে পদার্থের পরিমাণ নির্ণয় করা যায় কার সাহায্যে? ফ্যারাডের সূত্রে একটা ডাব্লিউ ছিল, মনে আছে? ডাব্লিউ ছিল, মনে আছে? ডাব্লিউটা হচ্ছে পদার্থের পরিমাণ, তার মানে কি ফ্যারাডের সূত্র, ঠিক আছে? এই যে হাইড্রোনস ল, এগুলা এই নামে কোনো ল আছে নাকি আমি নিজেও জানি, বানায় বানায় লিখছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে লুপহোলটা কি ধরা গেছে? এইখানে লুপহোলটা, এটা থেকে কিন্তু স্যাররা অনেক প্রশ্ন দেয়। হ্যাঁ, এটা অনেক বিখ্যাত একটা লুপহোল, এই লুপহোলটা অনেক বিখ্যাত। হ্যাঁ, এই জন্য আমি নিয়ে আপনাদের দেখায় দিলাম। হ্যাঁ, আচ্ছা
নেট বোধহয় একটু সমস্যা করতেছে, তাই না? নেট কি কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, এখানে একটু বিটরেট পড়ে গেছিল তো, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, একটু সামনে যাই আমরা, আর একটু কঠিন কঠিন জিনিসপাতি পড়ি। ফ্যারাডের ম্যাথ। ভাইয়া একটু একটু হোল্ড অন করেন, একটা কঠিন জায়গায় আসছি আমরা। কঠিন না, আমি পড়াই দেবো, ইজি লাগবে। আমি পড়াই দেবো, দেখেন ইজি লাগবে। আমি কনসেপ্ট সহ পড়াই দেবো, দেখবেন ইজি লাগবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু বিটরেটটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে জায়গায় একটু লাল হয়ে গেছে না, দেখা যাচ্ছে? এই লাল হয়ে গেলে একটু ক্লাস আটকায় যায়। হ্যাঁ, তো এই একটু লাল হয়ে গেছে, তো তাই আমি মেসেজ দিছিলাম, এখন আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আসেন, আমি পড়াই দিই, দেখেন। মনে রাখবেন, দেখেন এখানে কি বলা আছে। এক মোল এক ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। ব্যাপারটা কি বুঝাইছে, আমি একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেই। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, দেখেন তো। এক মোল এক ধনাত্মক কে হইতে পারে? সোডিয়াম প্লাস হইতে পারে। ধনাত্মক 1, জারণ মান 1। ওকে বিজারিত করতে 1 ফ্যারাডে লাগবে। আমি আরেকটু দেখি। এক মোল ধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। হইতে পারে। আচ্ছা, এখানে 1 মোল হবে, কিন্তু 1 মোল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, দেখেন তো। এইটার এক্সাম্পল, ধনাত্মক 1 মোল। ধরলাম আমি ম্যাগনেসিয়াম 2+, ধনাত্মক, দেখছেন? 2+। ওকে বিজারণ করতে কত ফ্যারাডে লাগবে? 2 ফ্যারাডে। বুঝছি কাহিনী কি হইলো। ধনাত্মক 1 মোল, 1 ফ্যারাডে লাগে। ধনাত্মক 1 মোল, 1 মোলে কিন্তু 2 মোল না, কিন্তু ধনাত্মকের জন্য 2 ফ্যারাডে। এবার আসেন, 1 মোল ধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে লাগে। আমরা একটু দেখি তো। 1 মোল অ্যালুমিনিয়াম দিলাম 3+, কত লাগবে? 3 ফ্যারাডে। দেখেন, 1 মোলই আছে, 3+ এর জন্য 3 ফ্যারাডে হয়েছে। এইখানে আরেকটা কথা বলা নাই, আমি একটু বলে দেই। 1 মোল ধনাত্মক আয়ন হইতে পারে SN4+, টিন, টিন 4+। ওকে বিজারিত করতে কতটুকু লাগবে? 4 ফ্যারাডে লাগবে। তার মানে দেখেন, মোল সংখ্যার সাথে সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক কার সাথে? জারণ মানের সাথে সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি আয়নকে বিজারিত করতে অবশ্যই 1 মোল আয়নকে জারণ মান পরিমাণ ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। কি বলতে পারি? 1 মোল আয়নকে বিজারিত করতে জারণমান পরিমাণ ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এটুকু কি বুঝছি? এখানে একবারে ভেঙে ভেঙে আমি দেখাই দিছি, কিন্তু লাইভ চলে গেছিল কোথায়? যায় নাই তো ভাইয়া, লাইভ আর যায় নাই, ওই যে একটু আগে গেছিল, আর যায় নাই। সাফায়েত, আচ্ছা, তাও আমি রিক্যাপ করে দিচ্ছি। আমরা কি বললাম? 1 মোল ধনাত্মক আয়নকে বিয়োজিত করতে 1 ফ্যারাডে লাগে, সব 1 মোল। ধনাত্মকের জন্য 2 ফ্যারাডে, ধনাত্মকের জন্য 3 ফ্যারাডে, 4+ আয়নের জন্য 4 ফ্যারাডে। তার মানে কি বুঝতেছি? জারণ মান যত, তত ফ্যারাডে লাগে। এটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। এইখান থেকে এখন ম্যাথ করবো আমরা টস টস করে অনেকগুলা। আসেন দেখি। আপনারা আমি ধরলাম হচ্ছে 1 মোল। এবার আপনার যদি আমি জিজ্ঞেস করি 10 মোল অ্যালুমিনিয়ামকে বিজারিত করতে কত ফ্যারাডে লাগে? দেখেন তো, 1 মোলের জন্য লাগে 3 ফ্যারাডে। 1 মোলের জন্য 3 ফ্যারাডে। 10 মোলে কতটুক লাগবে তাহলে বলেন তো? 3×10=30। খুব সিম্পল না? 3×10=30 ফ্যারাডে। এটা কি বোঝা গেছে? একটু সামনে যাই তাহলে আমরা। বলেন তো, এইখানে দেখি আমরা আরেকটা কোশ্চেন দেখি তাহলে। 0.5 মোল ম্যাগনেসিয়াম বিজারিত করতে কতটুক লাগবে? আমরা কি বলছিলাম? ম্যাগনেসিয়াম 2+।
তার মানে 1 মোল ম্যাগনেসিয়াম বিয়োজিত করতে আমাদের কতটুকু লাগতেছিল 2 ফ্যারাডে। ম্যাগনেসিয়াম ছিল কি 2 প্লাস ছিল, তার মানে 0.5 মোল করতে কত লাগবে 2 এর অর্ধেক ফ্যারাডে। 2 এর অর্ধেক কি 1 ফ্যারাডে। বুঝছি বুঝছি। আচ্ছা সেম আরেকটা দেখি, আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। 23 গ্রাম, আরেকটা কোশ্চেন, সোডিয়াম বিয়োজিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগে? 23 গ্রাম সোডিয়াম যদি বিয়োজিত করতে চাই তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? ভাই আগে মোলে নিতে হবে, বলেন তো 23 গ্রাম সোডিয়াম সমান সমান কত মোল? 1 মোল না? তাহলে কত ফ্যারাডে লাগবে? 1 ফ্যারাডে। শেষ।